দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে আছি আমি আল আভি জাহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা, আত্মশুদ্ধির পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এবং নেপালকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ, দুর্দান্ত বোলিংয়ে তানজিম সাকিবের 4 উইকেট শিকার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঈদের সকালে দেশবাসীকে জয় উপহার দিল টাইগাররা। নেপালকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে বাংলাদেশ। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রধান জামাত। বিশিষ্ট নাগরিক সহ সব স্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায়। মাজহারুল হক মান্নার রিপোর্ট। তাপপ্রবাহ উপেক্ষা করে ভোরের আলো ফোটার পর থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার উদ্দেশ্য ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা। 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত। নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রতিটি প্রবেশপথেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সুশৃঙ্খলভাবে একে একে ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা। নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তারা। এবার ময়দানের বাহিরে বিস্তৃত হয়নি জামাত। নামাজের আগে দেওয়া বয়ানে কোরবানির অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয়। ঠিক 7:30 শুরু হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সিটি কর্পোরেশনের মেয়র, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে 6 তাকবীরের সাথে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। খুতবা শেষে হাজারো হাত একসাথে ওঠে মহান আল্লাহর দরবারে। মুসলিম উম্মার, দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেয় ধর্মপ্রাণ মানুষ। মোনাজাত শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। প্রতিবারের মতো এবারও বড়দের সাথে নামাজ আদায় করতে আসেন শিশুরা। প্রথম জামাতের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজহার আরও 4টি জামাত। পবিত্র ঈদুল আজহার শিক্ষা হল মনের পশুকে জবেহ করে খোদাই রঙে সাজিয়ে তোলা নিজেকে। এটা শুধু মুখের কথা নয়, কাজে কর্মে যেন প্রতিদিন প্রতিফলিত হয়, এমনটা আশা করছেন ঈদগাহে আসা মুসল্লিরা। সবাইকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ থেকে মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ঈদুল আজহা সবার জীবনে যেন অনাবিল আনন্দ, সুখ ও শান্তি বয়ে নিয়ে আসে সেই প্রত্যাশার কথা জানান। আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে
দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বরাবরের মতো এবারও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই মসজিদে। সকাল 7:15টায় তেজগাঁওয়ে চ্যানেল আই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফয়দুর রেজা সাগর এবং ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির সহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও তেজগাঁও এবং পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষ ঈদ জামাতে অংশ নেন। জামাত শেষে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয়। চ্যানেল আই মসজিদে রাজধানীর সবশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11:31। এবার নিও কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। বাংলাদেশ ও নেপালের টি-20 বিশ্বকাপের গ্রুপ রাউন্ডের ম্যাচ শুরুর আগে দুই দেশের ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাসে সেন্ট ভিনসেন্টের আর্নসভেল স্টেডিয়ামে বসেছিল আনন্দের হাট। প্রিয় দলকে সমর্থনের পাশাপাশি প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার চেষ্টায় ম্যাচের আগে মাঠের বাইরে তৈরি হয় মধুর প্রতিদ্বন্দ্বিতা। দর্শকদের বিনোদন দিতে আয়োজকদের আয়োজনেরও কমতি ছিল না। রিপোর্টে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে দুই প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের গ্রুপ পর্বের লড়াই। সাপ্তাহিক ছুটি, ঈদ উৎসবের ডামাডোলের মাঝেও আর্নসভেল স্টেডিয়ামে ক্রিকেট উৎসবে সামিল হওয়ার ব্যাকুলতা দুই দলের ভক্তদের। আগের ম্যাচে সাউথ আফ্রিকার সাথে বিরোচিত লড়াইয়ের জেরে ক্রিকেটের নবীন নেপালি ভক্তদের মাঝে শক্তিশালী প্রতিপক্ষকে দেখে নেওয়ার প্রবল আত্মবিশ্বাস। লাল সবুজের সমর্থকরাও কোনো অংশে পিছিয়ে ছিলেন না। শুরুর জড়তা কাটিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত মিলেছে নেদারল্যান্ডসের ম্যাচে। এই বাংলাদেশ যাবে অনেক দূর, এই চাওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে সেন্ট ভিনসেন্টের সপরিবারে হাজির হয়েছেন বাংলাদেশি সুজানা চৌধুরী। We are here in beautiful St. Vincent to enjoy the game between Bangladesh and Nepal. Go Bangladesh! Win for Bangladesh today. পরিবারের অন্যান্য সদস্যরাও ক্রিকেট ভালোবাসেন, লাল সবুজকে ভালোবাসেন। Bangladesh performance in T20 has been great this World Cup. Great to see such good improvement in the team, and really looking forward to a good game tonight, and hopefully they're on to the Super 8. They're not going to win the entire game. Hopefully they can get to the Super 8. ক্রিকেট ভক্ত এই পরিবারের আশা ফাইনালে মুখোমুখি হবে তাদের দুই প্রিয় দল। আশা করছি ভালো করবে। কয়েকদিন ধরে তো অ্যাকচুয়ালি হেরেছে বাংলাদেশ, কিন্তু তারপরেও সুপার 8-এ তারা আগেতে পারছে, প্রমোট করতে পারছে। সো হোপিং অল দ্য বেস্ট যে ওরা আরও আগাতে পারে এবং সেমিফাইনাল থেকে ফাইনালসে যেতে পারে। সুপার 8 রাউন্ডের টিকিট পেলে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে পরের দুই ম্যাচ খেলবে অ্যান্টিগুয়ায়। আফগানিস্তানের সাথে তৃতীয় ম্যাচ খেলতে ফিরবে এই সেন্ট ভিনসেন্টই। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, আর্নসভেল স্টেডিয়াম, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। টি-20 বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যেও শঙ্কা নিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে অবরুদ্ধ ফিলিস্তিনিরা। এমনকি 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 41 ফিলিস্তিনি, যার মধ্যে মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে বিমান হামলায় 5 শিশুসহ নিহত হয়েছে 9 জন। গাজায় হামাসের কাশেম ব্রিগেডের হামলায় 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনার জবাবে রাফাতে বেশ কিছু বাড়িতে আগুন ও ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে ইসরায়েলের সরকার বিরোধী আন্দোলন তীব্র হয়েছে। নেতানিয়াহু সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। এবার নিটোল টাটার কৃষি সংবাদ।
টানা তাপপ্রবাহ, খরা ও অনাবৃষ্টির কারণে এবছর যশোর সহ দেশের দক্ষিণের জেলাগুলোতে আমের ফলন বিপর্যয় হয়েছে। এই কারণে ভরা মৌসুমেও আমের আকাল দেখা দিয়েছে যশোরের পাইকার ও খুচরা বাজারে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন মনিহার মোড়ের ফলপট্টিতে দক্ষিণের সর্ববৃহৎ আমের মোকাম। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পরপরই এই মোকামে আম, লিচু সহ বিভিন্ন দেশীয় ফলের বেচাকেনা বাড়ে। এবছর মধুমাস পার হতে চললেও এখনো জমে ওঠেনি ফলের এ মোকামটি। খরা ও অনাবৃষ্টিতে আমের ফলন কম হওয়ায় এরকম ফলশূন্য হয়ে রয়েছে বৃহত্তর এই আমের মোকামটি। মাল কিনতে আসছে আপনার হাই দামে 70-72 টাকা মাল কিনতে আসছে, এখন মোকামে এসে মনে করেন ওই দামে বিক্রি করতে হচ্ছে। কিভাবে পাঠি বাঁচবে? মালের দাম যদি এত বাড়তি হয় তা এভাবে চলা খুবই কষ্ট। কাস্টমার খুবই কম, বেচা কিনাও কম, আমদানিও কম, আমের দামও অনেক। যত উৎপাদন কম, আমদানিও কম, সেটা মালের দামও বেশি। এক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমারও খুব কম। এই বছর আম হয় নাই, যে জায়গায় 100% হয় সে জায়গায় এবছর 10% আম হয়েছে। পাশাপাশি দাম বেশি হয়, ক্রেতারাও আম কেনা থেকে বিরত থাকছেন। আবহাওয়ার কারণে অনেক ফলন কম হয়েছে আমের, এর কারণে অনেক দাম বেশি আম। চলতি মৌসুমে যশোরের ৩,৯২৪ হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। গত বছরের চেয়ে এবার প্রায় ৩৫% ফলন কম হয়েছে বলে বলছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। কক্সবাজারের পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছে হাজারো পাখির অভয়ারণ্য। পাহাড়ে ছোট ছোট গর্ত করে আবাসস্থল গড়ে তুলেছে নানা প্রজাতির পাখি। তবে পাহাড় কাটায় ধ্বংস হচ্ছে এসব অভয়ারণ্য। হুমকিতে থাকা পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। নুরুল আলমের ভিডিও চিত্রে সররাজু মানিকের রিপোর্ট। পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে পাহাড়ের গায়ে অসংখ্য ছোট ছোট গর্ত, সাপ কিংবা পোকামাকড় নয়, এসব গর্তে হাজারো পাখির বসবাস। কখনো খাদ্য সংগ্রহের পর নিড়ে ফেরা, আবার কখনো অবারিত দিগন্তে পাখা মেলে পাখির দল। পাখিলে খুব সুন্দর লাগে। পাখি বিভিন্ন ধরনের পাখি এখানে গাত্ত করে এখানে থাকে, ডিম পারে। হাজার হাজার পাখিটা বাসাও করছে ওখানে। বালু খেয়ে ফেললে পাখির বাসাটা নষ্ট হয়ে যাবে। পাহাড় কেটে বালু উত্তোলনের কারণে বসতি হারাচ্ছে এসব পাখি। বালু কাটার কারণে অনেক পাখিগুলো নষ্ট হয়, আর ভালো হয়ে দিলে কিছু কিছু যখন এখানে মেশিন চলতেছিল তখন তো অনেক ধোঁয়ার কারণে বাচ্চাগুলোর ক্ষতি হয়, অক্টেলের ধোঁয়াগুলোর কারণে। পাখির অভয়ারণ্য রক্ষায় সংরক্ষিত বনাঞ্চলে নজরদারি বাড়ানোর তাগিদ পরিবেশবিদদের। দস্যুরা পাহাড় কাটছে, আর পাহাড় কাটার ফলে আমরা নিয়মিত দেখছি যে এখানকার জীববৈচিত্র্য যেমন ধ্বংস হচ্ছে, তেমনি প্রাণ প্রকৃতিও ধ্বংস হচ্ছে। প্রাণ প্রকৃতি রক্ষার ক্ষেত্রে এটি একটি অশনি সংকেত বলে আমি মনে করছি। পরিবেশ প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান পরিবেশবিদদের। এই পাহাড়েই গর্ত করে নানা প্রজাতির পাখি আশ্রয় নিয়েছে। পাখির এই আশ্রয়গুলোকে সংরক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা। কক্সবাজারের পেকুয়ার টৈটংয়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে সরওয়ারাজ মানিক, চ্যানেল আই। এবার খেলার খবর। ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপে বেলিংহামের একমাত্র গোলে সার্বিয়ার বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে ইংল্যান্ড। তবে মাঠে পারফরম্যান্সের দাপট দেখাতে পারেনি ইংলিশরা।